ঠিক আছে, আজকে আমাদের দশম ক্লাস বল অধ্যায়ের। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো যে সংরক্ষণ বলতে কি বোঝায়। সংরক্ষণ বলতে কি বোঝায়? সংরক্ষণ বলতে কি বোঝায়? সংরক্ষণ বলতে বোঝায় কোনো কিছুকে রক্ষা করে রাখা বা সঞ্চয় করে রাখা। সঞ্চয় বানানই তো পারি না, সঞ্চয় বানান কিভাবে? আচ্ছা, সংরক্ষণ মানে হচ্ছে সঞ্চয়, ঠিক আছে। আর এটা আমাদের ফিজিক্সের ভাষায় এটা হচ্ছে অপরিবর্তন। ব্যাপারটা কেমন হইলো? কোনো একটা জিনিস সংরক্ষণ করে রাখছো, সেটা যদি যদি পরিবর্তন না হয়, তার মানে সেটা হচ্ছে সংরক্ষিত। তাহলে সংরক্ষিত বলতে কি বোঝায়? সংরক্ষিত সংরক্ষিত বলতে বোঝাচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় যেটা পরিবর্তন হবে না। এই ওয়ার্ডটা আমরা অনেকগুলো চ্যাপ্টারে পাবো ফিজিক্সের। যেটা পরিবর্তন হবে না সেইটাকে বলা হচ্ছে সংরক্ষিত আছে। তার মানে তুমি 10,000 টাকা সঞ্চয় করে রাখছো, এটা তুমি খরচ করতেছে না, তার মানে এটা তোমার সংরক্ষণ বা এটা তুমি সংরক্ষিত করে রাখছো। এটা 2 মাস গেল, 10 মাস গেল, এটা কিন্তু পরিবর্তন হবে না, কারণ এখান থেকে তুমি টাকা নিয়ে খরচ করতেছো না। এটা সংরক্ষিত। আগেও 10,000 টাকা ছিল, 10 বছর পরে 10 বছর পরে 10 বছর পরে দেখলাম যে তোমার কাছে 10,000 টাকাই আছে, তার মানে এই 10,000 টাকা তোমার কাছে কি সংরক্ষিত অবস্থায় আছে। ঠিক আছে, এই সংরক্ষিত বলতে এটাই বোঝায়। আচ্ছা, সংরক্ষিত অথবা সংরক্ষণ। তো আজকের প্রথম টপিকটার টাইটেল দাও, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের সিকিউ এমসিকিউ আসবে, সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এখান থেকে আসবে। তার মানে এতদিন যা বললাম তাকে আসবে না, আসবে, কিন্তু এখান থেকে ছোট প্রশ্ন বেশি হয় আর এখান থেকে বড় প্রশ্ন হয়। সিকিউ এমসিকিউ আসবে এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, মানে প্রায় 80% আসে আর কি, আর 20% বাকি টপিক থেকে আসে। মানে এটা হচ্ছে আমাদের একদম হট টপিক। তাহলে টাইটেল আজকে হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি প্রথমত সংজ্ঞাটা লিখে দিব, সেটা তোমরা তুলবা, পরবর্তীতে আমি এক্সপ্লেইন করব। একাধিক বস্তুর মধ্যে ক্লাস করার টাইমে অন্যদিকে ফোকাস দিবা না, অনলি ক্লাসের দিকে একটু ফোকাস দেওয়ার ট্রাই করবা, তাহলে দেখবা যে ক্লিয়ার লাগতেছে। যদি মন অন্যদিকে থাকে তাহলে একটু মানে বুঝতে অসুবিধা হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, এটা তোমরাও বুঝো। আচ্ছা, একাধিক বস্তুর মধ্যে কেবল ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে যে কোনো একদিকে যে কোনো একদিকে বস্তুগুলোর মোট ভরবেগের পরিবর্তন যে কোনো একদিকে বস্তুগুলোর মোট ভরবেগের কোনো পরিবর্তন, আচ্ছা মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এখানে কোনো শব্দটা লিখতে হবে। পরিবর্তন হবে না। আচ্ছা, আমি তোমাদের কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলটা দেখাইছিলাম, যে নিউটনের তৃতীয় সূত্র যেটা,
নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যেমন আমি দেয়াল দিয়ে তোমাদের বলছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা আমি দেয়াল দিয়ে দেখাইছিলাম তোমাদেরকে। আচ্ছা, তো দেয়াল দিয়ে এটা কিভাবে বুঝতে পারি? যেমন তুমি যদি এখান দিয়ে হাত দিয়ে চাপ দাও, হাত দিয়ে ধাক্কা দাও, দেয়ালও তোমাকে ঠিক সমান বলে। তুমি যদি এদিক বরাবর 10 নিউটন বলে ধাক্কা দাও, তার মানে এটা তোমার ক্রিয়া বল, তুমি ধাক্কা দিচ্ছ। এই দেয়ালও তোমাকে ঠিক সমান বলে ধাক্কাটা দিবে, ঠিক সমান বলে ধাক্কা দিবে ঠিক বিপরীত দিকে। তার মানে তুমি পূর্ব থেকে পশ্চিম দিকে ধাক্কা দিচ্ছ, দেয়ালও তোমাকে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাক্কা দিচ্ছে, তার মানে ঠিক বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে একজন আরেকজনকে। কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারি না, আপাতত দৃষ্টিতে কিন্তু দেয়াল কিন্তু তোমাকে ধাক্কা দিচ্ছে না, তুমি কিন্তু তোমার দেয়ালকেই ধাক্কা দিচ্ছ। বাট তুমি একটা অনুভূতি পাবা, প্রতিক্রিয়া বল পাবা, অনুভূতি। এই অনুভূতিটা বাস্তবেও দেখা যায়। যেমন তোমরা পানি দেখছো না, দেয়ালের মধ্যে যদি তুমি এখানে পানি ছুঁড়ে মারো, দেয়ালের মধ্যে পানি ছুঁড়ে মারো, তারপর দেয়ালের মধ্যে পানি ছুঁড়ে মারার ফলে এই পানিটা দেয়ালে ধাক্কা দিচ্ছে, দেয়ালের ধাক্কা খেয়ে পানিটা আবার বিপরীত দিকে চলে আসতেছে এই বরাবর। কেন চলে আসতেছে? কারণ তুমি ধাক্কা দিলা, এই যে প্রথমে যে পানিটা ধাক্কা খাইলো এটা হচ্ছে ক্রিয়া, আর দেয়াল তোমাকে এই পানিগুলা ফেরত ফেরত পাঠাই দিল, ধাক্কা খেয়ে ফেরত চলে আসলো, এটা হচ্ছে প্রতিক্রিয়া। তুমি যত জোরে দিবা তত জোরেই ফেরত চলে আসবে, ট্রাই করে দেখো, যত জোরে দিবা তত জোরে ফেরত চলে আসবে। তাহলে এখানে দেখবা ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে ধাক্কা বল সেটা সমান, কারণ ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল অলওয়েজ সেম হয় এবং দুইটা বিপরীত দিকে কাজ করে। একটা কাজ করতেছে এই দিক বরাবর, এই ডান দিক বরাবর, আর একটা কোন দিক, একটা দেখো ডান দিক বরাবর কাজ করতেছে ক্রিয়া বলটা, আর একটা দেখো এই যে প্রতিক্রিয়া বলটা বাম দিকে কাজ করতেছে, আমাদের হাত বরাবর আর কি। আমাদের হাতের ডান দিকে ক্রিয়া বলটা কাজ করতেছে, মানে পানি গিয়ে ধাক্কা খাচ্ছে দেয়ালের সাথে, দেয়াল কি করতেছে ওরে প্রতিক্রিয়া একটা বল দিচ্ছে। তাহলে পানি দেয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে ক্রিয়া বল, দেয়াল পানিকে ধাক্কা দিয়ে আবার ফেরায় পাঠাই দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে একটা প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান হচ্ছে সেম। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে আসে, যেগুলো আমরা নিউটনের তৃতীয় সূত্রে দেখছিলাম, অত গভীরভাবে দেখিনি, বাট যতটুকু দরকার ততটুকুই আমরা দেখেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? কেউ আসছে মেবি। আচ্ছা, মুয়াজ আসছে। হ্যাঁ মুয়াজ, আমি এখানে পড়াইতেছিলাম হচ্ছে নতুন একটা টপিক, যেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। মাত্র সংজ্ঞাটা লিখছি, প্লাস এইখানে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা আরেকবার একটু এক্সপ্লেন করতেছিলাম, এতটুকুই। তুমি এখান থেকে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নাই, তবে এর আগের অংশটুকু অবশ্যই অনলাইন থেকে 2-4-5 মিনিট দেখে নিলে হবে। প্লাস গত ক্লাসে একটা রিক্যাপ ক্লাস নেওয়া হয়েছে, সেটা অনলাইনে দেওয়া হয়েছে, সেটা তুমি অবশ্যই দেখবা, 20 মিনিটের না 30 মিনিটের মতো। অতটুকু দেখলে তোমার মোটামুটি কভার হয়ে যাবে, যেহেতু তোমার মিস হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি কি বলতেছিলাম? আচ্ছা, দেখি। ওকে, আচ্ছা এখানে আমি কি বলতেছিলাম, যে তুমি যদি পানি, এই যে একটা দেয়াল, এই যে গোলাপি অংশটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালে যদি তুমি পানি ছুঁড়ে মারো, এই যে পানি যাচ্ছে, এই পানি যদি তুমি ছুঁড়ে মারো দেয়ালে, পানির ধাক্কা খেয়ে আবার ফেরত চলে আসে কেন? কারণ পানি দেয়ালকে ধাক্কা দিচ্ছে ক্রিয়া বল, এবং দেয়াল তাকে প্রতিক্রিয়া স্বরূপ আরেকটা ধাক্কা দিচ্ছে এবং পানি ফেরত চলে আসতেছে। তাহলে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, তাহলে যত জোরে পানি ছুঁড়ে মারতেছো, পানি আবার তত জোরেই ফেরত চলে আসতেছে। দ্যাটস ওয়াই ক্রিয়া যত বেশি হবে প্রতিক্রিয়া তত বেশি হবে, এটাই তো খুবই স্বাভাবিক বিষয়। তাহলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান সেম হয় এবং দুইটা ভিন্ন দিকে হয়। দেখো ডান দিক বরাবর পানিগুলো যাচ্ছিল এবং বাম দিক বরাবর ফেরত চলে আসতেছিল। আচ্ছা, এতটুকুই বলছিলাম এইখানে। এখন আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে কি বোঝায়? ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে কি বোঝায়? আমি একটু আগে বললাম না সংরক্ষণ বলতে কি বোঝায়। সংরক্ষিত মানে হচ্ছে যেটা পরিবর্তন হবে না। আমাদের ফিজিক্সের ভাষায় সংরক্ষিত মানে হচ্ছে পরিবর্তন হবে না। এই যে টাকা দিয়ে বললাম, তোমার কাছে 10,000 টাকা ছিল, 10 বছর পর তোমার কাছে 10,000 টাকাই আছে। তো তুমি যে টাকা সঞ্চয় করে রাখছো, যেটা সংরক্ষণ করে রাখছো, সেটা তুমি খরচ করো নাই, তার মানে এই 10,000 টাকা কোনো পরিবর্তন হয় না, এটা সংরক্ষিত অবস্থায় আছে। তাহলে যেটার কোনো পরিবর্তন হয় না সেটাই মানে হচ্ছে সংরক্ষিত বা সংরক্ষণ। আর এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে কি বোঝায়? তার মানে কি ভরবেগের কোনো পরিবর্তন হবে না এখানে। ভরবেগের সংরক্ষণ মানে কি বোঝায়? ভরবেগের সংরক্ষণ অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হবে না।
তাহলে ভরবেগের সংরক্ষণ বলতে বোঝাচ্ছে ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তা আমাদের সংজ্ঞাটা কি বলতেছে? একাধিক বস্তুর উপর, তার মানে দুই একটা বস্তু হইতে পারে, তিনটা বস্তু হইতে পারে, চারটা বস্তু হতে পারে। একাধিক মানে কি? একের বেশি। এই যে একাধিক শব্দটা আছে আমাদের এখানে, এটা হচ্ছে একের অধিক। তো একের অধিক বস্তুর উপর মধ্যে, আচ্ছা, একাধিক বস্তুর মধ্যে যদি কেবল ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া, তার মানে একাধিক বস্তু, ধরে নাও যে দুইটা বস্তু, দুইটা বল ধরে নাও, বা দুইটা গাড়ি ধরে নিতে পারো, এই একটা গাড়ি এবং এই একটা গাড়ি। এই দুইটা গাড়ির মধ্যে কেবল, এই দুইটা বস্তু বা দুইটা গাড়ির মধ্যে কেবল ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া, তার মানে এই দুইটা বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকে, থাকুক, ওইটা ছাড়া, ওগুলা ব্যতীত অন্য কোনো বল কাজ না করলে, তার মানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল তুমি এখানে না দাও, অন্য কোনো বল তুমি এখানে না দাও, তাহলে যে কোনো একদিকে বস্তুগুলোর মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে যে কোনো একদিকে বস্তুগুলোর মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটা আমরা ম্যাথ করলে বেশি ফিল করতে পারবো, এখানে যেটা বোঝাচ্ছে একদম হালকা ভাষায়, যে একাধিক বস্তু থাকবে, একের অধিক বস্তু থাকবে। এখানে একটা আছে, এখানে দুই নাম্বারটা, তাহলে দুইটা গাড়ি আছে। এই দুইটা গাড়ি মনে করো ও এইদিকে চলতেছে, আবার ও এইদিকে চলতেছে, দুইটা বিপরীত দিকেও চলতে পারে, কোনো সমস্যা নাই। তো এদের মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া বলের হিসাব আমি না করি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের হিসাব আমি না করি, তাহলে বাকি যে বলগুলো থাকবে, ওই বলগুলো যদি এখানে কাজ না করে, ধরো এখানে তুমি গাড়িটাকে ধাক্কাও দিলা না, কিছুই করলা না, তাহলে যে কোনো একদিকে, যে কোনো একদিক বরাবর, হয় পশ্চিম দিক বরাবর, নয় পূর্ব দিক বরাবর, নয় উত্তর, নয় দক্ষিণ, যে কোনো একটা দিক বরাবর এদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এদের ভরবেগ সংরক্ষিত থাকবে যদি বাহ্যিক কোনো বল না দাও, ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া। এখন এখানে বলতে পারো, ভাই গাড়ির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কই থেকে আসতেছে? এই দেখো, এই গাড়িটা যে রাস্তার মধ্যে চলতেছে, গাড়িটা যে রাস্তার মধ্যে চলতেছে, এই গাড়িটার একটা ওজন আছে না, যে ওজনটা এই রাস্তার মধ্যে কাজ করতেছে। তো ও রাস্তাকে যে বলে চাপ দিচ্ছে, রাস্তাও তাকে বিপরীত দিকে চাপ দিচ্ছে। রাস্তাকে যে বলে যাতা দিয়ে আছে, তুমি দেখবা যে তুমি দাঁড়ায় দেখবা, দাঁড়ানোর পর দেখবা যে পায়ের মধ্যে একটা ভারী অনুভব হচ্ছে। কেন ভারী অনুভব হচ্ছে? কেন ভারী অনুভব হচ্ছে? এই যে তুমি যখন এই যে মাটির মধ্যে দাঁড়ায় থাকো, পায়ের মধ্যে দেখবে একটা ভারী অনুভূত হচ্ছে। কেন? তুমি তোমার ওজন দিয়ে, তোমার ভর দিয়ে মাটিকে একটা চাপ দিচ্ছ। মাটি তোমাকে প্রতিক্রিয়া স্বরূপ আর একটা বল দিচ্ছে। মাটি তোমাকে প্রতিক্রিয়া স্বরূপ আর একটা বল দিচ্ছে, এই জন্য হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে যায়। আচ্ছা, যদি মনে করো একটা নরম জায়গায় দাঁড়ায় থাকো, নরম একটা কাদা মাটিতে দাঁড়ায় থাকো, দাঁড়াইতে যাও, যখন দাঁড়াতে যাবা, তখন তোমার ওজনটা নিচের দিকে কাজ করতেছে, বাট মাটি তোমাকে সেই ওজনে ধাক্কা দিতে পারতেছে না, মানে প্রতিক্রিয়া সেখানে তোমার দিতে পারতেছে না, দিতে পারে না বলেই তো মাটিটা নিচে নেমে যায়। আর যখন প্রতিক্রিয়াটা সমানভাবে নিচে দিতে পারে, তুমি যে বলে নিচে চাপ দিচ্ছ, মাটি যদি সেই বলে তোমাকে উপরে ধাক্কা দিতে পারে, সেই বলে উপরে ধাক্কা দিতে পারে, তখন তুমি মাটিতে স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারবা। আর মাটি যদি তোমাকে এই সমান বলে উপরে ধাক্কা না দিতে পারে, তখন তুমি নিচে ডেবে যাবা, মাটির মধ্যে ডেবে যাবা। তেমনই এই গাড়ির ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া বল, যে রাস্তার উপর গাড়িটা যে আছে, গাড়িটা মাটিকে চাপ দিচ্ছে, মাটি আবার গাড়িকে চাপ দিচ্ছে, মানে ধাক্কা দিচ্ছে আর কি উপর দিকে। একইভাবে তাহলে এখানে এই যে গাড়ির উপরে, উপরে হচ্ছে প্রতিক্রিয়া বল, নিচের দিকে হচ্ছে ক্রিয়া বল। ক্রিয়া বল কোনটা? ওই গাড়ি যে মাটিকে চাপ দিচ্ছে বা রাস্তাকে চাপ দিচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া বল, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা, আমি যদি একটু কালার দিয়ে তোমাদের বোঝাই, তাহলে এইটা, এই যে রাস্তার মধ্যে যেটা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া, আর আর রাস্তা যেটা গাড়িকে দিচ্ছে, এইটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান অলওয়েজ সেম হয়। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান অনেক সেম হয়, সবসময় সেমই হয়। যদি প্রতিক্রিয়া বল এবং ক্রিয়া বলের মধ্যে ডিফারেন্স আসে, তখন কি ঘটবে? ধরো যে তোমার ক্রিয়া বলটা বেশি, মানে তোমার গাড়ির ওজন বেশি, রাস্তা তাকে দিতে পারতেছে না উপরের দিকে ঠেলা, তাহলে রাস্তা কি হয়ে যাবে? ভেঙে নিচে গেড়ে যাবে। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো, কিন্তু এখানে মনে রাখো যে আমরা এই যে যে ভরবেগের সংরক্ষণ সূত্র হিসাব করতেছি, এখানে এই ক্রিয়া প্রতিক্রিয়া বল হিসাব করা হয় না। ক্রিয়া প্রতিক্রিয়া বল বাদ দিয়ে, ক্রিয়া প্রতিক্রিয়া বল বাদ দিয়ে যদি অন্য কোনো বল থাকে, সেগুলো বাদ দিতে হবে আমাদের। এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এগুলো বাদ দিয়ে আমাদের হিসাব করা লাগবে। তাহলে একাধিক বস্তুর মধ্যে কেবল ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া, তাহলে এই এই ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলো বাদে হিসাব করে অন্য কোনো বল যদি কাজ না করে, তার মানে কোনো ধাক্কা দিচ্ছ না, চাপ দিচ্ছ না, ঠেলা দিচ্ছ না, অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে বস্তুগুলোর ভরবেগ কোনো পরিবর্তন হবে না। এইটা আমাদের হচ্ছে বাংলা রূপ, আমাদের শিখতে হবে মেইন সূত্রটা। সূত্রটা কি বলে সেটা আমরা দেখব। তাহলে একদম ইজিয়েস্ট কথাবার্তা হচ্ছে যে কোনো বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আমি হিসাব করব না।
ওগুলা বাদে যদি অন্য কোনো বল না থাকে, ওগুলা বাদে যদি অন্য কোনো বল না থাকে, তাহলে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না যদি অন্য কোনো বল কাজ না করে। কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আমরা হিসাব করব না এখানে। আচ্ছা, ওগুলো বাদে। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যে লাইনটা আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকা যাবে না ভরবেগের সংরক্ষণ সূত্রে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের হিসাব আনা যাবে না। এটা বাদে যদি অন্য কোনো বল থাকে, তাহলে এই সূত্র কাজ করবে না। অন্য কোনো বলও থাকবে না, এটা বাদে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া তো সব সব ক্ষেত্রেই থাকে, মোটামুটি সব ক্ষেত্রেই থাকে। এই যে আমরা মাটিতে দাঁড়ায় আছি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করতেছে, এটাও থাকে। চেয়ারে বসে আছি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করতেছে। তার মানে এটা বাদে অন্য কোনো বল যদি না থাকে, তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার ম্যাথমেটিক্যাল রূপটা কি সেটা আমাদের জানা লাগবে। ম্যাথমেটিক্যাল রূপটা আমাদের জানা লাগবে। আচ্ছা, এখন আমি কি বললাম, যে কোনো একদিকে বস্তুগুলোর মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এইটা বলতে আসলে কি বোঝায় যে ভরবেগ সংরক্ষিত থাকবে? এটা বলতে আসলে কি বোঝায়? ধরো একটা বস্তু, এ একটা বস্তু, এ একটা বস্তু। এরা ওই বস্তুটা মনে করো ওর সাথে এইখানে, এই বস্তুটা হচ্ছে এখানে, এই দুইটা মিলে এখানে মনে করো ধাক্কা খেয়েছে। এখানে এখানে মনে করো ধাক্কা লাগছে দুইটা মিলে। এখানে দুইটা বস্তু ছিল, এ বস্তু বি বস্তু। তো এরা কি করলো, এইখানে এই পজিশনে এসে ধাক্কা খাইলো। তো আগে এদের যে ভরবেগ ছিল, আগে এদের একটা ভরবেগ ছিল পি, পি হচ্ছে ভরবেগ, এই দুইটার দুইটার ভরবেগ ছিল। আবার পরবর্তীতে যে ভরবেগটা আসবে সেই দুইটা সেম হবে। তার মানে ভরবেগ আগে যা ছিল পরে তাই থাকবে। ওরা যা মন চায় তাই করুক, সংঘর্ষ হোক, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট হোক, বা ধাক্কা লাগুক, বা ঘষা লাগুক, যাই লাগুক না কেন, যাই হোক না কেন, এদের ভরবেগ সংরক্ষিত থাকবে। তো দুইটা বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, এখানে কিন্তু অন্য কোনো বল কাজ করে নাই, তো অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে নির্দিষ্ট দিকে তাদের ভরবেগ হচ্ছে সংরক্ষিত থাকে। তো আমরা অঙ্ক করলে এগুলো বুঝতে পারবো, কারণ এগুলো একটু, মানে এগুলো বাস্তবে একটু ফিল করা একটু জটিল, একটু টাফ। তো আমরা আগে সূত্রটা আনার ট্রাই করি। সূত্রটা আনার ট্রাই হচ্ছে এরকম: ধরো এই একটা বস্তু, এই বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এই বস্তুর একটা ভর আছে m1, এই বস্তুটার একটা বেগ আছে u1। প্রথম বস্তুটার প্রথম বস্তুটার ভর আছে m1, একটা আদি বেগ আছে সেটা হচ্ছে u1। তারপরে এই যে দ্বিতীয় আরেকটা বস্তু, এই বস্তুটা এই দিক বরাবর চলতেছে, এই বস্তুটা এই দিক বরাবর চলতেছে। তাহলে এই বস্তুটার বেগ মনে করো u2, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ u2, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2। দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে u2 এবং ভর হচ্ছে m2। আচ্ছা, তাহলে এখানে তাদের মোট ভরবেগ কত? এটা হচ্ছে আদি ক্ষেত্র। আদি ক্ষেত্র। এখন এদের মোট ভরবেগ কত আমরা সেটা দেখব। তাহলে ভরবেগটা কি? অর ভরবেগ কত? p1। আচ্ছা, মোট ভরবেগ আমি একবারে বের করি, নাহলে তোমাদের মানে প্যাচ লাগবে। মোট ভরবেগ, মোট ভরবেগ সংঘর্ষের পূর্বে, মনে করো যে সংঘর্ষ হওয়ার আগে এরা দুজন, এই যে একটা এদিক বরাবর আসতেছে, একটা এদিক বরাবর আসতেছে, তাহলে দুজন তো মিলিত হবে, তাই না? সংঘর্ষ হবে। তাই সংঘর্ষ হওয়ার পূর্বে, এটা তো আদি ক্ষেত্র, সংঘর্ষ হওয়ার পূর্বে তাদের মোট ভরবেগ। তাহলে সংঘর্ষ হওয়ার পূর্বে মোট ভরবেগ। ভর মানে ভরবেগ বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে ভরবেগ ইকুয়ালস টু হচ্ছে ভর ইনটু বেগ। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, কিন্তু এটা কিন্তু ভরবেগ, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে সংঘর্ষ হওয়ার পূর্বে মোট ভরবেগ কত? মোট ভরবেগ কত? দেখো, প্রথমটার ভরবেগ নেই, প্রথমটার ভর, প্রথমটার বেগ। মোট যেহেতু বলছে, তাহলে দুইটা যোগ করতে হবে, প্লাস দ্বিতীয়টার ভর ইনটু দ্বিতীয়টার বেগ। তাহলে m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে তাদের আদি ভরবেগ। আদি ভরবেগ মানে প্রথম ক্ষেত্রে। এখন আসো দ্বিতীয় ক্ষেত্র বা শেষ ক্ষেত্র যেটা।
এটা আদি ক্ষেত্র ছিল, এটা হচ্ছে শেষ ক্ষেত্র। শেষ ক্ষেত্রে কি হইছে, এই বস্তুটা এদিক বরাবর আসতেছিল, এই বস্তুটা এদিক বরাবর আসতেছিল। একটা বস্তু বাম থেকে ডানে যাচ্ছিল আর একটা বস্তু ডান থেকে বামে যাচ্ছিল, তাহলে দুজন কি হবে, মিলিত হবে বা সংঘর্ষ হবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্তে তাদের কি অবস্থা হবে সেটা দেখি। তাহলে এই বস্তুটা দুইটা সংঘর্ষ অবস্থা হয়ে গেছে, সংঘর্ষ অবস্থা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের 1 নাম্বার বস্তু, এটা ছিল আমাদের 2 নাম্বার বস্তু। অন্য কালার দিই। এটা ছিল আমাদের 1 নাম্বার বস্তু, এটা ছিল আমাদের 2 নাম্বার বস্তু। এখন এইটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার। দুইটা মিলিত হয়ে গেছে। এখন মিলিত হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, মিলিত হয়ে তারা ছিটকে যাবে, ছিটকে যাবে, মিলিত হওয়ার পরে আবার দুইজন দুই দিকে ছিটকে যাবে। মিলিত হলে ঘটনাটা কি ঘটবে যদি একটু স্পষ্ট ভাষায় বলি, এখানে দেখো, এই বস্তুটা ওরে এই বরাবর ধাক্কা দিবে, ক্রিয়া দিবে, এফ বলাবল, মানে এফ বলে ধাক্কা দিবে, বা এটাকে বলা হয় হচ্ছে ক্রিয়া বল। প্রথম বস্তুটা 1 নাম্বার বস্তুটা এফ বলে, 1 নাম্বার বস্তুটা এফ বলে দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা দিবে, যেটা হচ্ছে আমাদের ক্রিয়া বল। তাহলে ক্রিয়া বল হলে অবশ্যই প্রতিক্রিয়া বল আসবে। প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুতে ধাক্কা দিচ্ছে, তাহলে দ্বিতীয় বস্তুটা অবশ্যই প্রথম বস্তুটাকে সেই বলটা ফেরত দিবে। সেটা কিভাবে, ঠিক একইভাবে, একই মানে এই দিক বরাবর এই বস্তুটাকে ধাক্কা দিবে হচ্ছে দ্বিতীয় বলটা। সেটা একই বলে, কেন, কারণ আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল হচ্ছে একই। ক্রিয়া বল সমান প্রতিক্রিয়া বল। এটা ছিল F1। আচ্ছা, F1 দিয়ে না প্রকাশ করি, দুইটা তো সেম বলই। ক্রিয়া বল যা, যে বলে ধাক্কা দিচ্ছে ও সেই বলটাই আবার ফেরত পাবে বাম দিক বরাবর। তাহলে 1 নাম্বার বস্তুটা 2 নাম্বার বস্তুটাকে এফ বলে ধাক্কা দিল, এই যে হলুদ কালার যে অংশটা। 2 নাম্বার বস্তুটা, এই যে গোলাপি অংশটা, 2 নাম্বার বস্তুটা কি করছে, ওই যে গোলাপি যে বলটা আছে এই বলে 1 নাম্বারকে আবার ধাক্কা দিছে। তো ধাক্কা দেওয়ার পরবর্তী ঘটনাটা কি ঘটবে, 1 নাম্বার বস্তুটা এইদিকে চলে আসবে, 1 নাম্বার বস্তুটা এইদিকে চলে আসবে, 2 নাম্বার বস্তুটা এই দিক বরাবর চলে যাবে। তার মানে 1 নাম্বার বস্তুটা আবার এই দিক বরাবর চলে যাবে, 2 নাম্বার বস্তুটা এই দিক বরাবর চলে যাবে। এরকমই তো হওয়ার কথা ঘটনাটা, দুইটা বাড়ি খাওয়ার পরে। চিন্তা করো যে দুইটা মার্বেল একসাথে আসতেছে, আসার পরে বাড়ি খেয়ে দুইটা বিপরীত দিকে চলে গেল। এটা হচ্ছে বাড়ি খাওয়া অবস্থা, আর এটা হচ্ছে বিপরীত দিকে চলে গেল। এই যে দুইটা মার্বেল, 1 নাম্বার মার্বেল এদিকে আসতেছে, এই মার্বেলটা এদিক বরাবর আসতেছে। প্রথম মার্বেলের ওজন হচ্ছে এত, পরে মার্বেলের প্রথম আদি বেগ হচ্ছে এত, দ্বিতীয় মার্বেলের বেগ হচ্ছে এত, দ্বিতীয় মার্বেলের ভর হচ্ছে এত। তাহলে এখন হচ্ছে দুইটা বাড়ি খাইলো, এই যে এই অবস্থাটা, বাড়ি খাওয়ার পরবর্তী অংশ হচ্ছে এইটা, এই দুই দিকে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম মার্বেল ছিল এবং এটা আমাদের দ্বিতীয় মার্বেল ছিল। তাহলে এরা কি আবার নতুন একটা বেগ প্রাপ্ত হবে বাড়ি খাওয়ার পরে। বাড়ি খাওয়ার পরে প্রথম যে মার্বেলটা আছে সেটার শেষ বেগ হয়ে যাবে V1, এবং বাড়ি খাওয়ার পরে দ্বিতীয়টা মার্বেল আছে সেটার শেষ বেগ হয়ে যাবে V2। তাহলে এটা হচ্ছে সংঘর্ষ হওয়ার পূর্বে বা সংঘর্ষ হওয়ার আগে এই জিনিসটা। এই যে মার্বেল যখন আসতেছিল, দুইটা দুইজনের সামনে আসতেছিল, মার্বেল যখন দুইটা দুইজনের সামনে আসতেছিল সেটা সংঘর্ষ হওয়ার পূর্বে। আর এই ঘটনাটা কখন, এই ঘটনাটা হচ্ছে আমাদের সংঘর্ষ হওয়ার পরে। এই যে যে ঘটনাটা মাত্র দেখলাম এটা হচ্ছে সংঘর্ষ হওয়ার পরে, মানে বাড়ি খাওয়ার পরে, সংঘর্ষ হওয়ার পরে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের সংঘর্ষ হওয়ার পরে। এখন আমাদের যে সূত্র যেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এখানে কিন্তু অন্য কোনো বল কাজ করে নাই, শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলই কাজ করছে। আমি তোমাদের বলছিলাম যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বাদে বাকি যে বল আছে ওগুলো কাজ করা যাবে না, শুধু এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলই কাজ করা লাগবে। আমাদের সংজ্ঞাটা দেখো, একটি বস্তুর মধ্যে কেবল ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া, মানে শুধুমাত্র ওরাই থাকবে, অন্য কোনো বল কাজ করা যাবে না, তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগ সংরক্ষিত থাকলে শেষে ভরবেগ কত হচ্ছে দেখি, শেষ ভরবেগ কত হচ্ছে দেখি। আদি ভরবেগ ছিল m1u1 প্লাস m2u2, দুইটাটা যোগফল। এখন শেষ ভরবেগ দুইটাটা যোগ করব। এটার 1 নাম্বারটার ভর ছিল m1ই তো থাকবে, চেঞ্জ হইতে যাবে না। দ্বিতীয়টার ভর ছিল হচ্ছে m2। এমন না তো ওজন প্রথম মার্বেলের 10 কেজি ছিল, পরে সংঘর্ষ বাড়িটারি খাওয়ার পরে 2 কেজি হয়ে গেছে, এমন তো না, ভর তো একই থাকবে। তাহলে শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ কত দেখি।
প্রথমটার ভরবেগ নাও m1 v1, ভর এবং বেগের গুণফল m1 v1 প্লাস দ্বিতীয়টার ভরবেগ নাও m2 v2, m2 v2। তাহলে হচ্ছে এটা হচ্ছে আদি ভরবেগ এবং এটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা বলে যে একাধিক বস্তুর মানে একের অধিক, একের চেয়ে বেশি থাকা লাগবে, একের অধিক বস্তু মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া বলতে বোঝায় ওরা থাকবে বাকি কেউ থাকবে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া বাকি কোনো বল যদি কাজ না করে, তার মানে অন্য কোনো বল এখানে নেই, অন্য কোনো ফোর্স এখানে নেই, বল যদি না থাকে তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আগে ভরবেগ যা ছিল m1 u1 প্লাস m2 u2, আগে ভরবেগ যা ছিল, মোট ভরবেগ যা ছিল পরে তো তাই হওয়ার কথা, তাই না? শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ হচ্ছে এটা m1 v1 প্লাস m2 v2। তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা যেটা বলে যে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, তাহলে আগে ভরবেগ যা ছিল শেষে তাই হবে। তার মানে ব্যাপারটা কি হইলো, আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। আদি ভরবেগ সমান শেষ ভরবেগ, কারণ ভরবেগের কোনো পরিবর্তন এখানে হয় নাই। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। অঙ্ক দেখবে একদম একদম পানি ভাত অঙ্ক, কনসেপ্ট একটু গরমিল লাগতে পারে বাট অঙ্ক দেখবে একদম পানি ভাত। তাহলে আমি একদম সামারি করি। প্রথম কথা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তন হবে না। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে আসে? একাধিক বস্তু থাকা লাগবে, মানে একের অধিক বস্তু থাকা লাগবে। একের অধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া, তার মানে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল থাকবে, আর কোনো বল থাকবে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া যদি আর কোনো বল কাজ না করে, আর কোনো বল থাকবে না, শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকবে, তখন এদের আদি মোট ভরবেগ এবং শেষ মোট ভরবেগ সেম থাকবে, মানে ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মানে আগে 10,000 থাকলে পরবর্তীতে 10,000ই আছে। এই যে আদি ক্ষেত্রটা দেখো, এই যে আদি ক্ষেত্রটা, আদিতে ভরবেগ মোট ভরবেগ যা ছিল দুইটা মার্বেলের, শেষে মোট ভরবেগ তাই আছে, চেঞ্জ হয় নাই, কারণ অন্য কোনো বল এখানে কাজ করে নাই, শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলই ছিল। এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছিল। তো তোমরা এখন একটা জিনিস শিখতে পারলা, সেটা হচ্ছে যে আমি যতক্ষণ যাবত বলতেছি একটা জিনিস শিখতে পারলা, সেটা হচ্ছে দাঁড়াও। তো এই যে দুইটা মার্বেল, একটা মার্বেল এদিক বরাবর যাচ্ছে আর একটা মার্বেল এদিক বরাবর আসতেছে। তো এই মার্বেল দুইটা প্রথমে কি হবে, ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এই প্রথমটা আবার এদিক বরাবর চলে যাবে, দ্বিতীয়টা আবার এদিক বরাবর চলে যাবে। তাহলে জিনিসটা কেমন হবে, এটা এদিক বরাবর চলে যাবে আবার ফাঁকা হয়ে এদিক বরাবর চলে যাবে। এটা তো কমন সেন্সের ব্যাপার, দুইটা মার্বেল এখানে আসতেছে, 1 নম্বর মার্বেল 2 নম্বর মার্বেল, 1 2 1 2। তাহলে হচ্ছে 1 নম্বর মার্বেল এই যে ডান দিক বরাবর যাচ্ছে, 2 নম্বর মার্বেলটা বাম দিক বরাবর আসতেছে। তো দুইটা কি হবে, এই যে মিলিত হইলো, ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পরে আবার কি হলো, দুইটা বিপরীত দিকে চলে গেল। এখন বলতে পারো, এখন তো মানে সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তোমাদের এটা ব্যাখ্যা করা পারা উচিত যে এই মার্বেল দুইটা ধাক্কা খেয়ে কেন দুইটা দুই পাশে চলে গেল। কারণ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করছে, এই যে পানি দিয়ে একটু আগে বুঝাইলাম, পানি দিয়ে একটু আগে বললাম যে এটা মনে করো দেয়াল, এখানে পানি আসতেছে, পানি এসে এখানে ধাক্কা খাইলো, পানিটা আবার কি হয়ে যাবে, ফেরত চলে যাবে না ধাক্কা খেয়ে? কেন চলে যাচ্ছে? কারণ পানি এখানে যে পরিমাণ ক্রিয়া বল দিছে, ধাক্কা দিছে ক্রিয়া বল, দেয়াল ওরে সেই পরিমাণ প্রতিক্রিয়া বলে ফেরত পাঠাই দিছে, সেই পরিমাণ ক্রিয়া বলে ফেরত পাঠাই দিছে। এখন এই যে মার্বেলটা যে আসতেছিল, দুজন মিলিত হইছে, প্রথম মার্বেলটা ওরে আগে ধাক্কা দিছে, পরে দ্বিতীয় মার্বেলটা আবার ওরে ধাক্কা দিছে, মানে একই সাথে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাজ করছে। দ্যাটস ওয়াই মার্বেল দুইটা ছড়ায় ভিন্ন দিকে চলে গেছে। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা, কেন? ওই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের কারণে। এই সূত্র কে দিছে? নিউটন সাহেব। নিউটনের তৃতীয় সূত্র থেকে এই জিনিসটা আমরা পাই। আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে বলো তোমাদের মানে ইফতার আয়োজন কেমন চলতেছে? ইফতারের আবার কোনো পার্টি টার্টি আছে নাকি তোমাদের? সবাই কয় যে প্রোগ্রাম টোগ্রাম আছে আমার। ইফতার পার্টি বলবা না কখনো, ইফতার আয়োজন, কারণ ইফতার পার্টির জিনিস না। হ্যাঁ, তো কে স্কুলে করলা বন্ধুরা মিলে? হ্যাঁ করছিলাম ভাই, 2 বার হয়ে গেছে এই রোজায়?
জি ভাই, আর সামনে আর 2 বার আছে। ইনভাইট করো তো। আয় পড়েন ভাই। ইনভাইটেশন চাই নিচ্ছি। ভাই আপনি এলাকায় যাবেন কবে? 25 তারিখ। 25 তারিখ কখন আসবেন? রাতে আসবো। আমি সবসময় রাতে আসি, দিনে আসি না। কারণ দিনে আসলে কি হয় জানো? দিনে আসলে মনে করো এলাকাতে আসি, চেনা পরিচিত মুখ, অনেকদিন যাবত দেখা হয়। হাই, কই থাকো, কবে থাকো, কেমন যাচ্ছে ভার্সিটি, কি করো, এই কি করো, এই কি করো, এগুলো জিজ্ঞেস করে। 25 That's- তারিখ কি বার পড়ে? আচ্ছা, 25 তারিখ হচ্ছে আমাদের, দেখি, মঙ্গলবার না বুধবার জানি। দেখেন তো 25 হচ্ছে আমাদের বৃহস্পতিবার। ভাই, না 25 না, তারিখ, সরি, হ্যাঁ টুয়েসডে এটা হচ্ছে, কি বলে, মঙ্গলবার। মঙ্গলবার। ভাই 25 তারিখ সকালবেলা হেন, 25 তারিখে আপন ভাই আপনি আমি ইফতার করিলাম। আচ্ছা, ইনশাল্লাহ। কেন 25 তারিখ বাদে আর কোনো সময় নাই? অবশ্যই আছে তো। আচ্ছা আসেন, এসে 27 পরে তারিখ দেখা আছে। যাবে। 27 তারিখ তো অনেক ইম্পর্টেন্ট একটা রমজান, মানে 27 রোজা কেন আর কি। 27 তারিখ না, 27 রোজা। কেন? সবাই কদর বলে না এটাকে? ও হ্যাঁ হ্যাঁ। তো মুয়াজের কি অবস্থা? মুয়াজ তো খায়া মনে হয় মোটা হয়ে গেছে আজকে, না? মস্ত ভাই। ভাই ও তো মোটা। মানুষ রোজা রেখে শুকায়, ও মনে হয় নাই, ঘুমাই গেছে আমার মনে হয়। খালি প্রেজেন্টেশনটা দিছে, গেছে গা। না, আছে আছে, আসি রে ভাই, আসি। ফায়ার সার্ভিস কল দেন, আগুন আগুন। ওহ সেই যাই হোক, এই যে বন্ধু, ছাত্র দলে কোথাও ঢুকবা নাকি? ছাত্র দল না, মানে ওই যে ছাত্রদের যে নতুন সংগঠন হয়েছে, এনসিপি। যে পলিটিক্যাল নতুন গ্রুপে অ্যাড হইছে। চলো তাহলে একটা সংগঠন করে ফেলি। হয় আর থাকবে সংগঠন বুটিক্স বুয়েটেক্স না বুটিক্স মূর্খ। ক্ষুধা লেগে গেছে আমার। খাইলাম ভাই। ভাই আমরা কিন্তু ঈদের ভাই হ্যাঁ, বলো। বুয়েটেক্স নাকি বুটেক্স কোনটা আসল? বুটেক্স। বুটেক্স এই যে অনলাইনে সার্চ দিচ্ছি, দাঁড়াও। বুয়েটেক্স বেশি সুন্দর না বুয়েটেক্স নাম? হ্যাঁ না, উচ্চারণটা বুয়েটেক্স নাম সুন্দর বলতে, এটা তো নাম নাই আসলে। কি বলবো তোমাদের? এই বুয়ে টেক্সট দিতে গেলে ইউআই হ্যাঁ, ওয়েবসাইটে চলে যাচ্ছে বারবার আমার। এইটা বানানো হচ্ছে, এই যেটা। বুটেক্স। হুম, তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে বুয়েট। বুয়েট এটা। বুয়েটি ভালো কোনটা? এখন এক একটা এক এক সেক্টর। তোমাদের হালকা মনে হয় বলছিলাম যে আমাদেরটা হচ্ছে টেক্সটাইল, আর ওদেরটা হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর কম্পিউটার, এগুলা। আচ্ছা, তোমরা ট্রিপলি শুনছো? ট্রিপলি, না তো ট্রিপল ই ট্রিপল ই, এটা কি বুয়েট? না ভাই, ট্রিপলি একটা সাবজেক্ট। না ভাই। এই যে এখন একটু শিখে রাখো, হালকা হালকা করে জানতে হয় এগুলা। ট্রিপলি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ট্রিপলি খুবই ফেমাস একটা সাবজেক্ট, বুয়েটে আছে। তো এই সাবজেক্টটা ঢাবিতেও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আর কি। তোমার এই সাবজেক্টটা হচ্ছে মোটামুটি ওই যে তোমরা ছোটবেলায় গাড়ি গুড়ি ভাঙলে বা মোবাইল ভাঙলে একটা সবুজ একটা জিনিস বের হয় না, সবুজ একটা বোর্ড, সার্কিট। হ্যাঁ ভাই, হ্যাঁ, এইগুলার মনে পড়ছে। এইগুলার মাদারবোর্ড। হ্যাঁ, মাদারবোর্ড, এগুলার ডিজাইন করে হচ্ছে এই ট্রিপলি। অনেক ডিমান্ড বাংলাদেশে এইগুলার। তো এটা একটু ফুল মিনিং শুনে রাখার ট্রাই করো। হ্যাঁ, এটা কি বুটেক্স নাকি বুয়েটে? এটা বুয়েটে, বুয়েট। আর আমাদের আমাদের বুটেক্স হচ্ছে সবই হচ্ছে কাপড় রিলেটেড, আর এখানে বুয়েট হচ্ছে এগুলো হচ্ছে টেকনিক্যাল। তোমার এই, আপনি ভাই গার্মেন্টসে কাজ করবেন? ও ভাই, গার্মেন্টসে চাকরি করবো ভাই। ওই যে তোমরা দেখবা যে সকালে সিরিয়াল লাগে ভালো ভাই, গার্মেন্টসের ভিতরে। আইডি কার্ড লিয়ে যাইবেন হ্যাঁ, ডেইলি।
আপনি দর্জি দর্জি হ্যাঁ হ্যাঁ দর্জি, আর সাধারণ গার্মেন্টস না তো, তাও আন্ডার গার্মেন্টস। ভাই আন্ডারগ্রাউন্ডের গার্মেন্টস আমাকে 2-3 টাকা মাপ দিয়েন স্মল সাইজ। আমি যেটা বলছি সেটা বুঝো নাই। আচ্ছা ওইটাই তো গার্মেন্টস দর্জি বানাইবেন দর্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে ট্রিপলি, এটা এটা শুনে রাখতে পারো, যেমন সিই, সি জিনিসটা এখানে আসতেছে না। সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই যে বিল্ডিং এর ডিজাইন করে, কনস্ট্রাকশনের কাজ করে, রাস্তা বানায়, ফ্লাইওভার বানায়, এগুলা। আর মোস্ট ডিমান্ডেবল, মানে বাংলাদেশে এখন সেক্টর সবাই যেটা ফেমাস, তোমার নাম শুনছো মানে সিএসি, শুনছো না? হুম। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে এটা প্রোগ্রামিং করে। প্রোগ্রামিং জিনিসটা কি, এই যে যে গুগল বানাইছে ওয়েবসাইটটা, এই যে আসতেছে। এগুলো চিটাগাঙ্গে? না না, চিটাগাং না, সিএসি একটা সাবজেক্ট। ভাই আমি হ্যাকিং শিখুন, প্রোগ্রামিং শিখুন। হ্যাঁ, এই যে সিএসি নিয়ে পড়তে হবে তোমার, তাহলে হ্যাকিং শেখার জন্য সিএসি। যদি বলো ভাই আমি গাড়ির ইঞ্জিনিয়ার হবো, গাড়ি তৈরি করবো, মেকানিক না কিন্তু, গাড়ি তৈরি করবো, তাহলে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই। আমারটা হচ্ছে এফই, মানে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। দর্জি ইয়েস। ভাই ভাই দর্জি দিয়েছেন কে? ভাল লাগলো তাই নিলাম দর্জি। ভাই আপনি যে ইসরায়েলের ছবি কি লিগা? ইসরায়েলের ছবি কোথায়? ওই দেখেন উইথ দ্য হ্যান্ড মানে কোথায়? সার্চ অপশন যান। আমার গেলাম। সার্চ বারে আছিল। এই যে আচ্ছা, এটা এটা হুম এই পতাকাটা হচ্ছে আমরা আমাদের বুটেক্সের গেটের সামনে রং দিয়ে অঙ্কন করছি, ওইটা আমরা পাড়ায় পাড়ায় যাই বুটেক্সের ভিতরে। টয়লেট পেপার। টয়লেটে অঙ্কন করা আছে, তারপর হচ্ছে বুটেক্সের গেটের সামনে অঙ্কন করা আছে, যাতে ওইটা মানুষ পাড়া দিয়ে যেতে পারে। সাব্বাস ভাই। ওফ সেই সেই ভাই এমন একটা টয়লেট পেপার বানাবো ওই যে ওই পতাকাতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি সিচুয়েশন লাগাই দিন নে। আচ্ছা ঠিক তো আছে, কি বল? আমরা পড়াই ফিরি। আমরা 2-3টা সাবজেক্টের এমনি নাম শুনলাম আর কি। ট্রিপলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওই যে বাসা বাড়িতে কাজ করে আর কি, তোমাদের আইসা ঠিক করে দেওয়া যায় না, ওরা ট্রিপলি ইঞ্জিনিয়ার, বুঝছো? হ্যাঁ ভাই। এই যে ঠিক, হ্যাঁ ভাই ঠিকই বললা। তো বাসা বাড়িতে কাজ করবে তোমার ইঞ্জিনিয়ার আইসা? ভাই হ্যাঁ ভাই। আবারও হ্যাঁ ভাই। ভাই হ্যাঁ হ্যাঁ। ঈদের দিন আপনার ক্লাস করে নাচ করতে যাবো। ক্লাস, ঈদের দিন আপনার ক্লাস করে নামাজে যাবো আমরা। ওকে ওকে ডান, ওকে, আমি রাজি। ওকে ওকে হ্যাঁ 3টা থেকে শুরু হবে, ভোর 3টা থেকে। ওকে ভাই। ওকে মুয়াজ্জব ভাই একমত? ওকে ওকে, আমরা সবাই একমত। হ্যাঁ ভাই। ক্লাস না নিবা? ভাই আমি পড়ুম না, ওরা পড়ুক, পড়ুম না। ক্লাস দেয়া নিবে? যাবে না, ওরা পড়ুম না। আরে ক্লাস নিবে আকিব। হ্যাঁ ভাই ওগো দাও ফুচকা বানার টিউটোরিয়াল। অবশ্যই অবশ্যই, তাহলে না একটা ভাই। হয়ে যাক ঈদের দিন সকালে বা ভোরে। তো আকিব একটা ক্লাস নেবে আমাদের, সেটা হচ্ছে রেসিপি। ভাই মা মতিনে ক্লাস করি না। মতিন। আচ্ছা ঠিক আছে, আমরা এই অঙ্কটা করব। তো আমরা যে সূত্রটা শিখলাম, আমরা এখন মানে সামারি হচ্ছে মেইনলি আমাদের যেটা জানা লাগবে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি। ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে আদি মোট ভরবেগ, আদি ভরবেগ হবে শেষ মোট ভরবেগের সমান। আদি মোট ভরবেগ সমান হচ্ছে শেষ মোট ভরবেগের সমান হবে শেষ মোট ভরবেগ। আজকে আমি কথা বলতে পারতেছি না, আমার গলা অনেক আটকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তাহলে আদি মোট ভরবেগ এবং হচ্ছে শেষ মোট ভরবেগ, এইটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। তার আদিতে যত ভরবেগ ছিল সব নিব, সমান দিব হচ্ছে শেষে যত মোট ভরবেগ ছিল সেটা। ঠিক আছে,
তাহলে এই জিনিসটা আমাদের জানা লাগবে। তাহলে আদিতে মোট ভরবেগ কেমন হয়? আদিতে মোট ভরবেগ, আচ্ছা মেইনলি সূত্রটা মনে রাখবো, m1u1 প্লাস m2u2 সমান সমান হচ্ছে m1v1 প্লাস m2v2। m1 এর এখানে পরিচয়গুলো লিখে রাখো, অবশ্যই পরিচয়গুলো আমাদের লাগবে। পরিচয়গুলো লিখি। m1টা কি? প্রথম বস্তুর ভর। m2টা কি? দ্বিতীয় বস্তুর ভর। m2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। u1টা কি? প্রথম বস্তুর আদিবেগ। এখানে v1টা কি? v1টা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ। 1 দ্বারা বোঝাচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ। v2টা কি? দ্বিতীয় বস্তুর শেষ বেগ। পরবর্তীতে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে u2। u2টা কি? u2টা হলো আমাদের দ্বিতীয় বস্তুর আদিবেগ। u2টা হলো আমাদের দ্বিতীয় বস্তুর আদিবেগ। তাহলে এই পেজটা আমাদের মনে রাখলেই মোটামুটি ভরবেগের সংরক্ষণ সূত্র শেষ আমাদের। কিন্তু এখন আমরা ম্যাথ করব, অবশ্যই বেশি বেশি ম্যাথ করা লাগবে, ম্যাথ পারা লাগবে। কনসেপ্টটা তো ক্লিয়ার না হইলেও হবে, কোনো সমস্যা নাই, বাট ম্যাথ আমাদের পারা লাগবে। এবং ম্যাথ এইগুলো সবাই পারে, এগুলো অনেক ইজি জিনিস, সেটা তোমরা কয়েকদিন গেলে বুঝতে পারবা। আর এই জিনিসটা তোমরা আগে পড়ছো কিনা সেটা যদি আমাকে একটু জানাইতে তাহলে ভালো হইতো। এই জিনিসটা আগে পড়ছো কিনা সেটা যদি আমাকে জানাইতে তাহলে ভালো হইতো। কেউই তো বলতেছে না। ভরবেগের সংরক্ষণ সূত্র কি আগে পড়া হয়েছে আগের কারিকুলামে? মনে হচ্ছে হ্যাঁ ভাই বড় হয়েছে। আচ্ছা, তাহলে তো ইজি লাগার কথা, তাহলে আমি তো কষ্ট করলাম কেন? ভাই শুনছি খালি মনে হয়। আচ্ছা, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এটা ভাই যে পড়ছি। হ্যাঁ, এইটা হচ্ছে দুইটা বস্তুর জন্য। এই জিনিসটা যেটা লিখলাম এটা হচ্ছে দুটি বস্তুর জন্য। এখন যদি তিনটা বস্তু হইতো, মানে উদাহরণস্বরূপ যদি তিনটি বস্তু হইতো, তিনটি বস্তু হইলে কি হইতো? তিনটি বস্তু দিয়ে আমরা করব নৌকার ম্যাথ করব তো তখন। তাহলে তিনটি বস্তু দিয়ে কখন? তিনটি বস্তু দিয়ে দিয়ে হইলে সূত্রটা খালি একটু চেঞ্জ হতো। কেমন? তিনটা বস্তুর জন্য প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর আদিবেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর আদিবেগ প্লাস তৃতীয় বস্তুর ভর, তৃতীয় বস্তুর আদিবেগ সমান হবে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর শেষ বেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর শেষ বেগ প্লাস তৃতীয় বস্তুর ভর, তৃতীয় বস্তুর শেষ বেগ। তাহলে চারটা হইলে এইভাবে প্রথম চারটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি নিতাম, শেষ ভরবেগের সমষ্টি নিতাম। চারটা হইলে, পাঁচটা হইলে প্রথম পাঁচটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি নিতাম সমান দিয়ে শেষ ভরবেগের সমষ্টি নিতাম, চারটারই বা পাঁচটারই, যতগুলো থাকবে ততগুলো। আমরা দুইটা দিয়ে মেইনলি করি, দ্যাটস ওয়াই দুইটা দিয়ে সূত্রটা লিখে দিলাম। এটা হচ্ছে দুটি বস্তুর জন্য, আর তিনটি বস্তু থাকলে এরকম হবে আর কি। তাহলে আমরা ম্যাথ করি এখন। এই ম্যাথ করার জন্য কি কি দেওয়া আছে সেটা লিখলেই অঙ্ক শেষ। তাহলে 2 কেজি ভরের একটি স্থির বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান 1 কেজি ভরের একটি বস্তুর সাথে ধাক্কা খেলো। এটা কি বুঝতে পারতেছো? দেখো 2 কেজি ভরের একটি বস্তু, প্রথমত একটা বস্তু যার ওজন হচ্ছে 2 কেজি এবং এটা স্থির ছিল, মানে স্থির অবস্থা ছিল, তার মানে আদিবেগ কত? 0।
এটা যেহেতু একটা প্রথম বস্তু, তার মানে m1 হচ্ছে 2 কেজি, এটা ধরে নিলাম m1, এটার ভর হচ্ছে m1 2 কেজি। আলহামদুলিল্লাহ। তাহলে m1 হচ্ছে 2 কেজি, আদিবেগ হচ্ছে 0। কেন? কারণ এই বস্তুটা 2 কেজি ভরের একটা বস্তু এখানে স্থির বস্তু ছিল। ও কি করছে? 4 মিটার সেকেন্ড বেগে 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান 1 কেজি ভরের একটি বস্তুকে কি করছে? ধাক্কা দিছে। তাহলে এই বস্তুটা ধাক্কা দিছে কাকে? 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান 1 কেজি ভরের একটি বস্তুকে ধাক্কা দিছে। তাহলে এখানে আরেকটা বস্তু ছিল, সেটা আবার এদিক বরাবর মনে করো 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল। এর ভর কত ছিল? m2, 1 কেজি। মানে দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2, তাহলে এটা ছিল u1। তাহলে দ্বিতীয় বস্তুর আদিবেগ কত ছিল? u2। u2টা ছিল হচ্ছে আমাদের কি বলছে? 4 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড। মেইনলি এখানে প্রশ্নটা পড়তে হবে, তারপর আমরা বুঝতে পারবো। 2 কেজি ভরের একটি স্থির বস্তু, তাহলে একটা স্থির বস্তু যার ভর 2 কেজি এবং স্থির, তার মানে আদিবেগ হচ্ছে 0। 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান 1 কেজি একটা বস্তু আছে, 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান, তাহলে মানে আদিবেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড দ্বিতীয় বস্তুটার, এবং m2 হচ্ছে 1 কেজি। আমি বুঝলাম কেমনে যে এটা এই দিক বরাবর চলতেছে, কারণ ওরা বলছে যে একটা আরেকটার সাথে কি করছে? ধাক্কা খাইছে। তাহলে এই বস্তুটা তো স্থির অবস্থায় আছে, এর সাথে যদি ও ধাক্কা খেতে চায়, ওর কোন দিক বরাবর যাইতে হবে? এই দিক বরাবর যাইতে হবে ধাক্কা খাওয়ার জন্য, এমনি ধরে নেওয়া আর কি। আচ্ছা, বলছে ধাক্কা খাওয়ার পরে প্রথম বস্তুটির বেগ 2 মিটার পার সেকেন্ড। তাহলে ধাক্কা খাওয়ার পরে মানে হচ্ছে শেষ বেগ। শেষ বেগ হচ্ছে প্রথম বস্তুটার ধাক্কা খাওয়ার পরে প্রথম বস্তুটার বেগ হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড। এখন আমাদের v2টা চাইছে যে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে। মেইন কথা হচ্ছে দুইটা বস্তু, একটা 2 কেজি, একটা 1 কেজি। একটা স্থির অবস্থায় ছিল আর একটা 4 মিটার পার সেকেন্ড বেগে এসে ওরা কি করছে? ধাক্কা দিছে। এখন প্রথম যে স্থির যে ছিল তার বেগ হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ওরা যে ধাক্কা দিল তার বেগ কত হয়েছে সেটা আমাদের বের করতে বলছে। এটা যদি মানুষ দিয়ে বলি, যেমন মনে করো এখানে আকিব দাঁড়ায় ছিল, আকিব এখানে দাঁড়ায় ছিল, পাতলা পুতলা মানুষ। রকিবুল এখানে মনে করো আছে এখানে রকিবুল ও স্থির অবস্থায় ছিল, তাহলে আদিবেগ কত ছিল? 0 ছিল। রকিবুল আইসা ওরা ধাক্কা দিছে, দৌড়ায় এসে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে আকিবের বেগ হয়ে গেছে 2। এখন রকিবুলের বেগ কত হবে? ধাক্কা খাওয়ার পর রকিবুলের বেগ হয় কমবে নয় বাড়বে, দুটো একটা তো হবে, হয় বেশিরভাগ ক্ষেত্রে কমবে। তাই কত হয়ে যাবে সেটা আমাদের বের করতে হবে। রকিবুল কত বেগে এসে ধাক্কা দিছে ওরে? 4 মিটার পার সেকেন্ড বেগে। এটাই বলছে আমাদের প্রশ্নে। ভাই হ্যাঁ, আকিব পাতলা পুতলা না, আবরাম পাতলা পুতলা। আচ্ছা, মোটু পাতলু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে v2টা বের করতে হবে। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, একটা অঙ্ক যদি ভালো মতো বুঝো তাহলে হবে। তাহলে প্রথমে ভর ছিল 2 কেজি, প্রথম বস্তুটার ভর 2 কেজি, স্থির অবস্থায় ছিল, তার মানে হচ্ছে বেগ শূন্য। এবং বাড়ি খাওয়ার পরে মানে দুইটা সংঘর্ষ হওয়ার পরে, এই জিনিসটা হচ্ছে দুইটা সংঘর্ষ হওয়ার পরে, আমি আরেকটু বিস্তারিত লিখে দিই। তাহলে এর পরবর্তী ঘটনা হচ্ছে এইটা। এখানে কি হলো? ওই যে 1 কেজি ভরের যে বস্তুটা আছে, 1 কেজি যে ভরের যে বস্তুটা আছে, ওয়াই শহরে ধাক্কা দিছে। এই যে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 4 মিটার পার সেকেন্ড বেগে ওর দিকে আসতেছিল, ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে এই যে বস্তুটা আছে, প্রথম বস্তুটা চুপচাপ দাঁড়ায় ছিল, ওর বেগ হয়ে গেছে কত? 2 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে ওর শেষ বেগ। আর ওর বেগ কত হয়েছে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করবো? এখানে আমরা জানি যে যদি অন্য কোনো বল কাজ না করে, এখানে কিন্তু কোনো বল টল কাজ করে নাই, ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করে নাই, তাহলে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র খাটবে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দুইটার জন্য কি হয়? আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হয়। তাহলে আদি ভরবেগের সমষ্টি সমান হবে শেষ ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। তাহলে আদি ভরবেগের সমষ্টি নেই, যে আদি ক্ষেত্র, আর এটা হচ্ছে শেষ ক্ষেত্র। এটা হচ্ছে আদি ক্ষেত্র, মানে সংঘর্ষের পূর্বে বা ধাক্কা খাওয়ার আগে দেখি কত আছে। আগে প্রথম বস্তুর জন্য
আমরা সূত্রটাকে আগে লিখে ফেলি যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি। প্রথম বস্তুর ভরবেগ নেই m1 u1 প্লাস দ্বিতীয় বস্তুর ভরবেগ নেই m2 u2 সমান হবে শেষ ভরবেগ। শেষে প্রথম বস্তুটার ভর m1 ছিল, বেগ হয়ে গেছে v1 প্লাস দ্বিতীয় বস্তুটার ভর ছিল m2, বেগ হয়ে গেছে v2। এই v2টা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে মান বসাই দিব আমরা, কি কি দেওয়া আছে সবই দেওয়া আছে, এইভাবে লিখবো সিরিয়ালি। m1 সমান 2 কেজি, m2 সমান 1 কেজি। দ্বিতীয় বস্তুর ভর, প্রথম বস্তুর আদি বেগ 0, প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে দেওয়া আছে, শেষ বেগ কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তারপরে দ্বিতীয় বস্তুর শেষ বেগটা আমাদের বের করতে বলছে। আর কি আছে, দ্বিতীয় বস্তুর আদি বেগ ছিল কত 4 মিটার পার সেকেন্ড। দেখেন সব মান বসাই দিব। তাহলে m1 কত, m1 হচ্ছে 2 ইন্টু u1 কত, u1 হচ্ছে 0 প্লাস m2 কত 1 কেজি, u2 কত, u2 হচ্ছে 4 সমান সমান m1 কত, m1 হচ্ছে 2 v1, v1 কত, v1 হচ্ছে 2 প্লাস m2, m2 কত, দ্বিতীয় বস্তুর ভর 1 কেজি, v2 হচ্ছে, v2টা বের করব। তাহলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই যে v2টা। তাহলে এখানে কত আসে ক্যালকুলেশন করলে 2 এর 0 0, 4 অক্ষে 4 আসে, এই পাশে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 প্লাস 1 এর সাথে v2 গুণ করলে v2 হয়। তাহলে এখান থেকে v2 কত আসে, v2 সমান সমান এই পাশে 4 আছে, এই পাশে 4 আছে আর এই পাশে 4 আছে, এই 4 বিয়োগ এই 4, মানে এই পাশে 4 আছে এই পাশে 4 পজিটিভ অবস্থায় আছে, এই 4টা ওই পাশে চলে গেলে নেগেটিভ হয়ে যাবে, তার মানে 4 মানে 4 সমান 0 আসবে v2। তাহলে v2টা কি আসলো 0 আসলো। তার মানে কি রকিবুল আকিবকে ধাক্কা দেওয়ার পর রকিবুল নিজেই থেমে গেছে, আর আকিব কি হয়েছে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করছে ধাক্কা খেয়ে। আমার গুগল চালু হয়ে গেছিল। আচ্ছা তাহলে কি হলো, সংঘর্ষের পরে বা ধাক্কার পরে দ্বিতীয় বস্তু থেমে যাবে, দ্বিতীয় বস্তু স্থির থাকবে, কারণ বেগ তো 0 হয়ে গেছে। তাহলে ঘটনাটা কি ঘটলো, আকিব দাঁড়ায় ছিল সুন্দর মতো, রকিবুল আইসা ওরে 4 মিটার পার সেকেন্ড বেগে রকিবুল দৌড়ায় এসে ধাক্কা দিচ্ছে, রকিবুল থেমে গেছে ধাক্কা খেয়ে, আর আকিব 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছে। ব্যাপারটা এরকম হইলো। তো এটাই বের করতে বলছিল আমাদের, এবং মজার আছে এগুলা, শুধু সূত্রটা মনে রাখা লাগবে যে আদি ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি মানে কি, দুইজনের ভরবেগের যোগফল। তাহলে প্রথমটার ভরবেগ নিছি এইখানে, পরে দ্বিতীয়টার ভরবেগ নিছি এইখানে, যোগ করছি। পরে শেষ ক্ষেত্রে প্রথমটার ভরবেগ নিছি এখানে, শেষ ক্ষেত্রে আবার দ্বিতীয়টার ভরবেগ নিছি এখানে। তাহলে আদি ভরবেগের মোট সমান হবে শেষ ভরবেগের মোট, সমান ধরে পরে অঙ্কটা করছি। সমান হবে কেন, কারণ এটা হচ্ছে সংরক্ষণশীলতা। এটাই হচ্ছে সংরক্ষণশীলতা, ভরবেগ সংরক্ষণ থাকে যদি বাহ্যিক কোনো বল কাজ না করে, এটা একটা সূত্র। ঠিক আছে, দেখো এটা বোঝা যায় কিনা। একটা ম্যাথ বুঝলে এই টাইপের সবগুলাই পারা যাবে। দেখো এটা পারা যাবে কিনা। ভাই ইনশাআল্লাহ ভাই। মহাজনে কি লিখছে ভাই? আচ্ছা দেখি, মুয়াজ কি যেন কপি পেস্ট করছে। আমি না ভাই, এটা রকিবুল। ওয়েলকাম টু Gboard clipboard, any text that you copy will be saved here, tap on the এটা মনে হয় কিবোর্ডের কিছু একটা। রকিবুল আচ্ছা গুগল ক্লিপবোর্ডের, যেখানে টেক্সট মেক্সট সব কপি করে রাখা যায়। আবার আর আব্রাম লিখছে মুয়াজ তুই ভালো হইলি না, তোর ব্রেইন গু। আমি লিখি নাই ভাই, তুমি লিখছো এটা? রকিবুল আকিব লিখছে। ও আচ্ছা, যাই হোক আমাদের মিটিং শেষ হয়ে যাবে। আমি কি আরেকটা লিংক দিব, কি বলো?
ঠিক আছে ভাই, ঠিক আছে গা। কে চলে গেছে? না, এমনি মজা করলাম। ভাই দেখেন